নমস্কার, আমি কিশোর মৈত্র, রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের একজন সদস্য। আমরা প্রত্যেকেই জানি যে আজ আমরা কি সংকটময় জীবনযাপন করছি এই করোনা পরিস্থিতিতে। এক একটা দিন কিভাবে যে আমরা অতিবাহিত করছি সে শুধু আমরাই জানি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজ খুব ক্ষতিগ্রস্ত। তাদের মধ্যে আমরা যারা থিয়েটার কর্মী, সেই থিয়েটারের আঙিনায় থিয়েটারকে ভালোবেসে থিয়েটারকে নেশার মতন করে আমরা কেউ 10 বছর, 20 বছর, 20-40, হয়তো তার চেয়েও অনেক বেশি দিন ধরে আমরা এই আর্ট থিয়েটারের আঙিনায় কাজ করে চলেছি। থিয়েটারের প্রতি ভালোবাসা থেকে আস্তে আস্তে কখন যে থিয়েটারের পেশার সঙ্গে আমরা জড়িয়ে গেছি এটা আমরা নিজেরাও জানতাম না। আজ এই পরিস্থিতিতে খুব আর্থিক সংকটের মধ্যে আমরা রয়েছি। আর্থিক সংকটের সঙ্গে সঙ্গে তার থেকেও মানসিক যন্ত্রণা আমাদের ভেতরে পুড়ে পুড়ে খাচ্ছে যে কবে আবার আমরা এই থিয়েটারের আঙিনায় ফিরতে পারবো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আদৌ কি আমরা আবার আগের মতন থিয়েটার করতে পারবো? এই ভাবনা চিন্তাগুলো থেকেই আজকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই অনুষ্ঠানের করোনা পরিস্থিতি এবং আমাদের বাংলা থিয়েটার, এই অনুষ্ঠানে আমরা কয়েকজন নাট্য ব্যক্তিত্বকে আমরা পাশে পেয়েছি। তার মধ্যে অধ্যাপক, নাটককার, নির্দেশক, অভিনেতা ডক্টর সৌমিত্র বসুকে আমরা পাশে পেয়েছি আরেকজন নাটককার মৈনাক সেনগুপ্তকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেবী সেনগুপ্ত, একজন অভিনেত্রী এবং নাটককার। আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব প্রথমেই সৌমিত্রদাকে দিয়ে। তো আমরা সরাসরি চলে যাব সৌমিত্রদার কাছে, তার মূল্যবান বক্তব্য আমরা শুনব, যদি কোনো পথ বেরিয়ে আসে তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে। সৌমিত্রদা। নমস্কার। খুবই সমস্যায় ফেলেছে আমাকে রাধানগর দর্পণ। এর আগে নানানভাবে তাদের ভালোবাসার পরিচয় পেয়েছি, খানিকটা ভালোবাসার অত্যাচারের পরিচয়ও পেয়েছি, কিন্তু এবারে যেটা আমার উপর আদেশ হয়েছে এবং আমি সাধ্যমতো না বলবার চেষ্টা করেছিলাম, সাধ্যমতো বাধা দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত রাজি হতেই হলো। তারা আমাকে বলেছেন যে এই যে করোনা পরিস্থিতি ও বাংলা নাটক, এইটা নিয়ে 2-4টে কথা একটু বলতে আপনাদের সামনে। আমি সত্যি কথা বলছি, আমি জানি না, মানে যখন প্রথম এরকম একটা কথা হয়েছিল যে লকডাউন হবে ইত্যাদি ইত্যাদি, সমস্ত বন্ধ থাকবে, তার আগে থেকেই কথাবার্তা হচ্ছিল যে না, এখন মুখোমুখি হওয়াটা বিপজ্জনক। সেই সময় আমি বা আমার দলের লোকজনেরা মিলে দলটাকে বললাম যে এখন কিছুদিন থাক, সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে তোদের বাড়ির লোকের কাছে মুখ দেখাবো কী করে, ফলত এখন থাক, এখন কিছুদিনের জন্য দল ছুটি। তারপর আস্তে আস্তে ছুটিটা বাড়তে 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 মধ্যে 2-4 দিন হয়তো দল বসাবার চেষ্টা করেছি, কিন্তু ছুটিটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো। আমি একটু আগে আমার দলের একজনের সঙ্গে কথা বলছিলাম, সে বলছে আমি আর পারছি না, আমি যে করে হোক ইত্যাদি ইত্যাদি। সে প্রায় প্রলাপ বকছে বলতে পারে। ডিসেম্বরে একটা নাট্যোৎসব আছে, সেখানে আমাদের নাটক করতে হবে, যে করে হোক করবো, এরকম নানারকম বলছে। এইটা অনেকের অবস্থা আমি জানি। করোনার ফলে এইটা একটা বড় সমস্যার জায়গা তৈরি হয়েছে। 2 নম্বর যে সমস্যার জায়গাটা তৈরি হয়েছে সেটাই হয়তো প্রথমে বলার কথা ছিল, সেটা হচ্ছে যে থিয়েটারের সঙ্গে যুক্ত যারা এবং থিয়েটার থেকে যারা রোজগার করেন, থিয়েটার থেকে যারা সংসার চালান, তাদের পক্ষে এইটা একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। এটা আমি একেবারে প্রথমে বলিনি, তার কারণ এই ব্যাপারে থিয়েটারের লোকেরাই যে একমাত্র এমন তো নয়। সত্যি সত্যি আরও অনেকে, যারা সোজা কথায় যাকে বলে দিন আনে দিন খায়, অর্থাৎ একটা বাজারের তরি তরকারিওয়ালা থেকে আরম্ভ করে প্রতিদিন যাদের বেরোতে হয়, কাজ করতে হয়, সেই কাজের লোকেদের পক্ষে একটা ভয়ঙ্কর সমস্যার জায়গা তৈরি হয়েছে। এবং বেরোনো নেই, রোজগার নেই, খাবে কি, একটু খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে সে খুব মুশকিল। মানে
থিয়েটারের লোকেরাও তাদের মধ্যে, যে ছেলেটি আলো করে, যে ছেলেটি সেট করে, যে ছেলেটি অভিনয়ের সময় বাজনা বাজায়, মেকআপ করে, ইত্যাদি 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 ইত্যাদি, আমাদের থিয়েটারে যে সেখানে খুব বড় রকমের একটা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানও কেমন করে হবে আমি জানি না, কিন্তু এই সমস্ত সমস্যাটারই একটা গোড়ার যে গণ্ডগোলের জায়গা, সেটা হচ্ছে যে সমাজে মানুষ, পাঁচজন মানুষ, তারা পরস্পরের সঙ্গে একটা আদান প্রদানের জায়গা তৈরি হয়, তারা এই ওর কাছে যায়, সে তার কাছে যায়, এইরকম করে একটা চলাচল থাকে। সেই চলাচলের জায়গাটায় খুব একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছে। সেই চলাচলটা হতে পারছে না কোনোভাবেই। এই না হতে পারার একটা শারীরিক দিক আছে। সেই শারীরিক দিকটা আপনারা বুঝতেই পারছেন যে আমি আপনাদের সামনে যেতে পারছি না, বা আপনারা আমার কাছে আসতে পারছেন না, বা কোনো একটা কমন জায়গায় সেখানে আমরা একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারছি না। আমি আমার বাড়িতে আমার যে মোবাইল আছে সেইখানে এটা রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি রাধানগর দর্পণের কাছে, রাধানগর দর্পণ সেইটাকে আবার আপনাদের কাছে পৌঁছে দেবে। এই রকমের একটা ব্যাপার চলছে, অর্থাৎ সরাসরি সামনাসামনি। তার কারণ একটা শারীরিক ব্যাপার রয়েছে, ভাইরাস ছড়াতে পারে, তার ফলে অসুখ হতে পারে, তার ফলে যে ভয়ঙ্কর অতিমারির কবলের মধ্যে আমরা পড়ে গেছি, সেই অতিমারির জায়গাটা তৈরি হতে পারে, আরও বেশি করে বেড়ে যেতে পারে ইত্যাদি। যদিও আমরা এই অতিমারির ব্যাপারে খুব সচেতন, সতর্ক, সেই কথা আমি মনে করি না, কিন্তু যাই হোক, আমাদের দিক থেকে তো একটা সতর্কতা মাথায় রাখতেই হচ্ছে বা রাখতেই হবে। কিন্তু তার বাইরে আর একটা খুব বড় সমস্যার জায়গা তৈরি হয়েছে, সামাজিক মানুষ হিসেবে খুব একটা বড় সমস্যার জায়গা তৈরি হয়েছে বলে আমার নিজের মনে হচ্ছে। সেই সমস্যার জায়গাটা হলো যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের জায়গাটা কীরকম হবে, তার বিশ্বাসের জায়গাটা কীরকম হবে। আমি বলছি যে রাষ্ট্রের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সরকারের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো নানান রকম চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। আমাদের সঙ্গেও মানুষের সম্পর্ক, অন্য মানুষের সম্পর্ক, আপনার সঙ্গে আমার সম্পর্ক, তার ধরনটাও অনেকটা পর্যন্ত পাল্টে যাচ্ছে, অনেকটা পর্যন্ত পাল্টে গেছে। এত অবিশ্বাস, এবং মানুষ যে কি পরিমাণ নির্বোধ, আমি এই শব্দটা ব্যবহার করতে চাইছি সচেতনভাবে, মানুষের একটা বড় অংশ যে কি পরিমাণ নির্বোধ সেটা বুঝতে পারা গেল এই করোনা পর্বে। সেই রকম এক একটা দুর্যোগ যখন আসে তখন একটা জাতীয় চরিত্র ধরতে পারা যায়, তো সেরকম একটা জাতীয় চরিত্র যেন ধরতে পারা গেল। চীনের একটা শহরে করোনা সূচনা হয়েছে, বেশ হলো। এইবারে একটা কথা রটলো বা রটিয়ে দেবার চেষ্টা করা হলো যে চীন তার ল্যাবরেটরিতে এইরকম একটা ব্যাপার তৈরি করেছে। আমি বিজ্ঞান জানি না, ল্যাবরেটরিতে সত্যি সত্যি এইরকম ভাইরাস তৈরি করা সম্ভব কিনা আমি তাও জানি না, হতে পারে, আমি বলতে পারবো না, আমার অধিকার নেই এই ব্যাপারে কোনো কথা বলার। আমার কতগুলো কাণ্ডজ্ঞান বলছে যে এইরকম একটা রাষ্ট্র একটা জিনিস তৈরি করে দেবে, তার নিজের লোকেরাই তো অনেকে মরে যাবে, কিন্তু আমি সেসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু এইটা আমি জানি, মানে এসব বিজ্ঞানের লোক না হয়েও, রাষ্ট্রবিজ্ঞানের লোক না হয়েও এইটা আমি জানি যে মণিপুরটা চীনের মধ্যে নয়। এইটা আমি জানি যে উত্তর আসামটা চীনের মধ্যে নয়, মেঘালয়টা চীনের মধ্যে নয়। সেখান থেকে প্রচুর পরিমাণে নার্স আমাদের এখানে কলকাতা শহরে কাজ করতে আসেন, প্রচুর কম বয়সী মেয়ে, তারা নার্সের কাজ নিয়ে, সেই শিক্ষাটা নিয়ে তারা এখানে করতে আসে। একটা বড় অংশ তাদের মধ্যে তারা ফিরে চলে গেল। সেখানে যে খুব একটা ইন্ডাস্ট্রি আছে, চাকরির সুযোগ আছে, এমনটা ভাববার কোনো কারণ নেই, কিন্তু তাদের চলে যেতে হলো। তার কারণ লোকে তাদের ওই মুখটা মঙ্গোলিয়ান ধাঁচে, সেই জন্য তাদের ওপর নানান রকম অত্যাচার করছে। কি তাদের সঙ্গে চীনের কি সম্পর্ক? আরেকটা দিকে ধরুন, যারা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, যারা ডাক্তার, যারা নার্স, যারা ওখানে কাজ করছেন, তাদের বাড়ি থেকে চলে যেতে হবে। বাড়িওয়ালা বলে দিচ্ছেন বাড়ি থেকে চলে যেতে হবে। এর বলতে পারে নাকি পাড়ায় ঢুকতে দেবো না? আমি বলছি যে সবটা মিলিয়ে এক ধরনের একটা অসম্ভব নির্বোধ একটা দৃষ্টিভঙ্গি সমাজের,
তৈরি হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর, আমাদের গণতন্ত্র কি একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে আছে, সেই ব্যাপারটা লক্ষ্য করবার মতো। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের থিয়েটারের কতগুলো সংকটের জায়গা তৈরি হয়েছে। থিয়েটারের সংকট, সেই আমি বড় সংকটের কথাগুলো বললাম, কেন বললাম সেটা এক্ষুনি বলছি। এই থিয়েটারের এই যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে, থিয়েটারটা সত্যি সত্যি কবে করা যাবে আমি জানি না। দলকে বসতে হবে, বসবার উপায় কি আছে আমি জানি না। রিহার্সাল দিয়ে নাটক তৈরি করে কারা সেই নাটক করবে, কোথায় হবে, লোকে বিশ্বাস করে দেখতে যাবে, একসঙ্গে মিলে দেখতে যাবে? এরকম কতগুলো সমস্যার জায়গা তৈরি হচ্ছে। এই সমস্যার জায়গা থেকে বেরোবার কিছু রাস্তা কেউ কেউ বার করবার চেষ্টা করছেন। আমার পরিচিত একটি মেয়ে, সে একটি নাটক করেছে, সে গ্রামের দিকে থাকে, খুব ভালো প্রযোজনা করে, তার খুব নাম আছে, মানে দেশে এবং খানিকটা বিদেশেও তার বেশ নাম আছে। তো সে ওই দেখলো পুকুর পাড়ে অনেক লোক বসে বসে আড্ডা মারছে এইসবের মধ্যে। তো সে গিয়ে বললো, তোমরা তো গপ্প টপ্প করছো, আমি তোমাদের একটা নাটক দেখাবো, দেখবে? বলে হ্যাঁ দেখবো। সে পঞ্চায়েতে গেল, পঞ্চায়েত বললো না, কিছু কোনো অবস্থাতেই করা যাবে না এই অবস্থায় নাটক। সে লুকিয়ে লুকিয়ে সাইকেলে করে, তার একক অভিনয় ছিল, সেটা করলো, লোকজন দেখলো। এই যে চোরাগোপ্তা করে নাটক করার ধরন, সেইটা একটা হতে পারে। লোকে বদ্ধ ঘরের মধ্যে নাটক দেখতে চাইবে না, কিন্তু বাইরে খোলা মাঠে খোলা পরিসরে নাটক দেখতে চাইতে পারে। সেই রকমের একটা ব্যবস্থা করা যেতে পারে। আপনারা ফাঁক ফাঁক করে বসুন, একটা বড় জায়গা, বড় একটা মাঠের মতন জায়গা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসুন, যাতে কাছাকাছি না হতে হয়। সেই রকম একটা জায়গায় নাটক হতে পারে। বদ্ধ ঘরের মধ্যে, এয়ার কন্ডিশন ঘরের মধ্যে নাটক করা যে খুব বিপজ্জনক হয়ে উঠছে, সেটা সকলে বুঝতে পারছেন। তাহলে এই যে সংকটের জায়গাটা, এই সংকটের জায়গার সঙ্গে আমি মেলাতে চাইছি যে সত্যি সত্যি যে নাটকের সঙ্গে যে একটা পারস্পরিক সম্পর্কের যোগ আছে, নাটকের সঙ্গে যে কোথাও একটা সম্পর্কিত হওয়ার যোগ আছে, সেইখানে একটা বড় রকমের গোলমাল তৈরি হয়ে গেছে। এই গোলমালটা কেমন করে ভাঙা যাবে আমি জানি না, কিন্তু সেটা ভাঙতে গেলে নাটক একটা খুব বড় অস্ত্র হতে পারে। আমি যখন একজন মানুষকে প্রত্যাখ্যান করি যে না, ও করোনা চিকিৎসা করে সেই জন্য প্রত্যাখ্যান করি, বা ওকে চীনেদের মতো দেখতে তাই প্রত্যাখ্যান করি, এরকম করে যখন করি, তখন আমি তো আসলে আরেকজন মানুষের সঙ্গে আবেগের জায়গায় যুক্ত নই, সেরকম একটা জায়গা থেকে করি। বা এক ধরনের এই করোনাকে অবলম্বন করে সাম্প্রদায়িকতা ছড়াই, তারও একটা খুব বিষাক্ত জায়গা তৈরি হয়েছে। থিয়েটার বা যে কোনো শিল্প পারে মানুষের সঙ্গে মানুষের একটা ভেতরের আবেগের সম্পর্ক, যোগাযোগ তৈরি করতে। থিয়েটারের মানুষজনেরা এখন অনেকে ফেসবুকে নানান জায়গায় এই সব সেখানে নাটক করছেন, ছোট ছোট ছবি করছেন। আমার নিজের মনে হয় না এটা খুব দীর্ঘস্থায়ী একটা জায়গা নিতে পারে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং একটু ফাঁক পেলে নাটক নিয়ে নেমে পড়তে হবে। যে কোনো জায়গায় নাটকটা করতে পারি এরকম নাটক করতে হবে, এবং সেইভাবে একটা কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমার দিক থেকে এইটুকুই বলবার। নমস্কার। ধন্যবাদ সৌমিত্রদা, অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা সরাসরি চলে যাব এবার আমাদের পরবর্তী বক্তা নাটককার মৈনাক সেনগুপ্তর কাছে। মৈনাকদা, নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই রাধানগর দর্পণ নাট্য সংস্থাকে। তারা এই লকডাউন পরবর্তী সময়ে থিয়েটারের গতি প্রকৃতি নিয়ে কয়েকটি কথা বলতে বলেছেন। এই লকডাউন অন্তত আমাদের প্রজন্ম এবং বিগত বেশ কটি প্রজন্মের কাছে একটি অভূতপূর্ব অভিজ্ঞতা। আমরা একটু পিছন ফিরলেই দেখতে পাবো যে লকডাউন সরাসরি শুরু হওয়ার আগেই অডিটোরিয়ামগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন অনেক কিছুই প্রায় স্বাভাবিক, অফিস কাছারি খুলে গেছে, যানবাহন চলছে,
কেবল ট্রেন বন্ধ এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং অডিটোরিয়ামগুলো বন্ধ। এখন যদি সরকার মনেও করেন যে অডিটোরিয়ামগুলো খুলে দেওয়া হবে, আমরা কি দর্শকদের অডিটোরিয়ামে পাবো? দেখুন, একটি শব্দবন্ধ আমাদের মাথায় ভীষণ রকমভাবে ঢুকে গেছে বা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি অনুযায়ী যেটা শারীরিক দূরত্ব হলেই যথেষ্ট ছিল, আর আমরা থিয়েটারে সবসময় এই সামাজিক দূরত্ব অতিক্রম করার কথাই বলি। আর থিয়েটার এমন একটি চর্চা যেটি একা ঘরে বসে অনুশীলন করা বা প্রযোজিত করা কোনোটাই সম্ভব নয়। অন্য কোনো শিল্প মাধ্যমকে ছোট না করেও বলছি যে সেগুলি বিভিন্নভাবে আপনাদের কাছে পৌঁছানো যায়। এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও থিয়েটার দেখা যাচ্ছে, কিন্তু আপনারা রসিক দর্শকরা নিশ্চয়ই জানেন যে সেটা অনেকটাই দুধের স্বাদ ঘুলে মেটানোর মতো। পাশাপাশি আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে যে আকুতিটা রয়েছে যে কবে আবার থিয়েটার শুরু হবে, আমরা আমাদের প্রযোজনাগুলো নিয়ে দর্শকদের সামনে যে আসতে পারবো, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু এখনো অবধি দর্শকদের মধ্যে আমি অন্তত লক্ষ্য করিনি। সুতরাং যদি অডিটোরিয়াম খুলেও যায়, মানুষ কি নাটকটা দেখতে আসবেন? বা আমরা যেভাবে থিয়েটারটা করতে অভ্যস্ত ছিলাম সেভাবে আবার মঞ্চস্থ করতে পারবো? এখানেই কোথাও একটা বিকল্প ভাবনার সুযোগ তৈরি হয়। পৃথিবীতে এর আগেও বহুবার বিভিন্ন রকম দুর্যোগ এসেছে, মহামারী এসেছে, থিয়েটার সাময়িকভাবে স্তব্ধ হয়েছে, আবার সে অভিমুখ প্রয়োজন মতো বদলে নিয়ে সে তার যাত্রা অব্যাহত রেখেছে। আমরা খুব সম্প্রতি যে খবরগুলো দেখছি, জানছি, তাতে বোঝা যাচ্ছে যে এই ভাইরাসটি যতটা সংক্রামক ততটা মারক নয়। সুতরাং আজ না হয় কাল এর প্রকোপ কমে যেতে বাধ্য, এবং মানুষ স্বাভাবিক জীবনে আবার ধীরে ধীরে হয়তো ফিরে আসবেন। কিন্তু এই ভাইরাসটি আমাদের যে অন্যরকম ক্ষতিটা তৈরি করে দিয়ে গেল, অর্থনৈতিকভাবে গোটা পৃথিবীর, বিশেষত আমাদের দেশের বহু মানুষের একটা অদ্ভুত অবস্থার মধ্যে রয়েছেন তারা। কারুর চাকরি চলে যাচ্ছে, কারুর মজুরি ছাঁটাই হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে মাইলের পর মাইল মানুষ হেঁটে আসছে। তো যে বিষয়গুলো নিয়ে থিয়েটার আমরা করতাম, হয়তো পরবর্তীতে আমাদের বিষয় ভাবনাও বদলে যাবে। এবং এটা আমার ব্যক্তিগত ধারণা যে থিয়েটার তো বিভিন্ন রকমভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই। তথাকথিত বিগ বাজেট থিয়েটার, যেটা যে থিয়েটার করতে লাখ লাখ টাকা প্রযোজনা ব্যয় হয়, সেখানে বিভিন্ন কোট আনকোট তারকারা কাজ করেন, সেই নাটকে যে পুঁজিটা লগ্নি হয়, সেটি উঠে আসতে যে পরিস্থিতির দরকার, সেই পরিস্থিতি আসতে আমার ধারণা এখনো অনেকটা সময় লাগবে। কারণ মানুষ টিকিট কেটেই হোক বা কল শো পেয়ে এই প্রযোজনা ব্যয় উঠে আসা, এটা বেশ কঠিন ব্যাপার। এবং একসঙ্গে ৩০-৩৫ জন মিলে রিহার্সাল করা, সেটাও আপাতত কতটা সম্ভব হবে, এইটা বড়সড় প্রশ্নের মুখে। তাহলে থিয়েটার কি বন্ধ হয়ে যাবে? না, হবে না। থিয়েটার তার মতো করে নতুন রকম রাস্তা খুঁজে নেবে।
আমরা আমাদের অনেক বন্ধুরাই তথাকথিত স্বল্প পুঁজির থিয়েটার করি, যে থিয়েটারের প্রযোজনা ব্যয় অনেক কম, যে থিয়েটার অনেকটা মোবাইল থিয়েটার, আমরা যে কোনো জায়গায় মুভ করে থিয়েটারটা করতে পারি। সেখানে শোয়ের সংখ্যা বেশি অথচ দর্শকের সংখ্যা কম, এইভাবে আমরা থিয়েটারটা পরবর্তীতে করতে পারবো বলে আমার ধারণা। এবং সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রযোজনা ব্যয় অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে আমাদের সরকারের ওপর বা কোনো পুঁজির ওপর বা কোনো ব্যক্তির ওপর ততটা নির্ভরশীল হতে হবে না। সেহেতু আগামীর থিয়েটার হয়তো অনেক মুক্ত থিয়েটার, অনেক স্বাধীন থিয়েটার হবে। এই সবটাই আমার ব্যক্তিগত ধারণা। আগামী কিভাবে আসছে সেটা আমরা সবাই মিলেই দেখব। তবে থিয়েটার একটা নতুন মোড় তো পাবেই, এবং তার ফর্ম, কন্টেন্ট কোনোটাই আজকের থিয়েটারের মতো হয়তো থাকবে না। এবং আমার আশা সে থিয়েটারটা হয়তো অন্যতর একটি থিয়েটার হয়ে উঠবে। যে কথাগুলো আমরা বলতে পারিনি, যেভাবে বলা উচিত, সেই সুযোগটা আমাকে এই মহামারী বা অতিমারি যাই বলা হোক না কেন এর পরবর্তী সময় আমাদের করে দেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ মৈনাকদা, আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের এই বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের এই থিয়েটার, আগামী দিনের থিয়েটারের ভবিষ্যতের কোনো পথ বেরিয়ে আসুক এই কামনা করি। এবার আমরা চলে যাব বেবি সেনগুপ্তর কাছে। বেবিদি, নমস্কার, আমি বেবি সেনগুপ্ত, অঙ্গন বেলঘরিয়ার একজন সদস্য। প্রথমেই ধন্যবাদ জানাবো রাধানগর দর্পণের সকল সদস্যকে, কারণ আজ আমাকে এই সেমিনারে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। এর আগেও তারা আমাকে একবার সম্মান জানিয়েছিলেন নৈহাটি ঐক্যতার মঞ্চে। সেদিন তাদের সেই আতিথেয়তায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং নিজেকে গর্বিত মনে করেছিলাম। কিন্তু আজ যে কারণে সেমিনার, সেই কারণটা হলো করোনা ভাইরাসের পরিস্থিতিতে আমাদের আদৌ থিয়েটারের ভবিষ্যৎটা কি? আমরা কি সত্যি থিয়েটারটা আবার করতে পারবো? জানি না। এই প্রশ্নটা আমাদের যারা নিয়মিত থিয়েটার করি আমরা, তাদের সকলের কাছেই একটাই বড় প্রশ্ন। কিন্তু থিয়েটারের মানুষরা অনেক অনেক বাধার সম্মুখীন হয়েছে, তার মধ্যে থেকেই তারা থিয়েটার করে চলেছে। সামাজিক, রাজনৈতিক, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা থিয়েটারটা করেছি। আমাদের থিয়েটারটা কিন্তু বন্ধ হয়নি। কিন্তু আজ যে অসুখটা আমাদের মধ্যে এসেছে, সেই অসুখটার জন্য আমরা তৈরি ছিলাম না। এই অসুখটা আমাদের চেনা না, অচেনা, একদম অজানা। এবার আসি, এর মধ্যে আমরা কি করে কাজটা করব। কাজটা তো করতেই হবে। আজ 5 মাস হয়ে গেল আমরা ঘরে বসে রয়েছি সবাই। আর এই থিয়েটার যারা আমরা করি, তাদের এই থিয়েটার না করে ঘরে বসে থাকা কত যে যন্ত্রণা, কত যে কষ্টের, সেটা একমাত্র যারা আমরা থিয়েটার করি তারাই বলতে পারবো। আমাদের দলের একটি বড় নাটকে অভিনয় করতো একটি মেয়ে, পান্না মণ্ডল। সেই থিয়েটার করেই তার সংসার চালাতো। আজ থিয়েটার বন্ধ হয়ে যাওয়াতে সে বাড়ি বাড়ি চা বিক্রি করছে। আমি কোনো কাজকেই ছোট করে দেখছি না, কিন্তু ও থিয়েটার করে যে তৃপ্তিটা পেত, সেটা বোধহয় চা বিক্রি করে পাচ্ছে না। এখন যারা থিয়েটার করতে আসছে তারা কিন্তু অনেক সহজভাবে থিয়েটার করছে, কিন্তু আমরা যারা আগে থিয়েটার করেছি তারা খুব সহজভাবে থিয়েটারটা করতে পারেনি। অনেক কষ্ট করে আমাদের থিয়েটারটা করতে হয়েছে। আগামী 26শে আগস্ট আমাদের অঙ্গন বেলঘরিয়া 35 বছরে পা দেবে। এই 35 বছরে আমরা অনেক ঝড়ঝাপটা সামলে তবে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আসলে কি বলুন তো, সময়ই সব কিছু ঠিক করে দেবে। আজ থেকে 20 বছর আগে যে সময়টা ছিল, এখন কিন্তু সেই সময়টা নেই। তারও 10 বছর আগে যে সময়টা ছিল, সম্পূর্ণ আলাদা। এখন থিয়েটার অনেক নতুন নতুন স্বাদ দিয়েছে, নতুন নতুন ভাবনা নিয়ে আসছে। থিয়েটারের
মঞ্চ, লাইট সব কিছু অন্যরকম। মানুষ নতুনভাবে ভাবতে শিখেছে, আমরাও নতুন নতুন সব কাজকর্ম করছি, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের ভাবতে হবে যে এই সময় দাঁড়িয়ে আমরা থিয়েটারটা কিভাবে করব। একটাই কথা যে একার পক্ষে এটা ভাবা সম্ভব নয়, কারণ এটা একটা যৌথ ব্যাপার। আমি যেমন আমার দলটা আমি একা চালাতে পারবো না, তেমনি একটা অনুষ্ঠানও আমি একা করতে পারবো না, তার জন্য সকলের সাহায্য দরকার। আমরা যদি মিলিতভাবে সবাই মিলে এটা নিয়ে ভাবি, আমার মনে হয় একটা রাস্তা ঠিকই বেরোবে, আর সেটা আমাদের বার করতেই হবে, কারণ থিয়েটারকে কেউ কখনো থামিয়ে রাখতে পারেনি আর পারবেও না। আরও যেটা একটা ব্যাপার, যে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা পুরো অসামাজিক হয়ে গেছি, কেউ কারো বিপদ হলেও যেতে পারছি না। এটা আমাদের দোষ না, এটা কিছু করার নেই, কারণ আজকে যে একটা মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে রয়েছে তাকে আমরা ধরতে পারছি না, কারণ আমরা চিন্তা করছি আজকে আমি ধরলে আমি যদি আক্রান্ত হই, আমি যখন ঘরে যাব আমার বাড়ির লোকটাও আক্রান্ত হবে। এই ভয়টা আমাদের মধ্যে সবসময় কাজ করছে, তাই এই ভয় আমাদের কাটিয়ে উঠতেই হবে, থিয়েটারের জয় হবেই। আর আমাদের যারা ভগবান দর্শক, তাদের ছাড়া তো আমাদের থিয়েটার করা সম্ভব নয়। অনলাইনে আর যাই হোক, থিয়েটার হবে না, কারণ আমরা যারা থিয়েটার করি তারা আবেগপ্রবণ মানুষ, আর আবেগটা আমাদের দর্শকদের সাথে। আমরা যখন মঞ্চে অভিনয় করি, আমরা বুঝতে পারি, আমরা সবসময় মানে আমাদের মধ্যে একটা অনুভূতি হয় যে তারা হাসছে, তারা হাততালি দিচ্ছে, তারা কথা বলছে, আমরা প্রতিটা মুহূর্ত অনুভব করি মঞ্চ থেকে। তাই তাদের ছাড়া আমাদের কোনোভাবেই সম্ভব না থিয়েটার করা। আর আমরা যেমন থিয়েটারের জন্য পাগল, কিছু নিয়মিত দর্শক আছেন যারা নিয়মিত থিয়েটার দেখেন, তারাও পাগল হয়ে উঠেছেন থিয়েটারের জন্য। কোনোভাবে যদি থিয়েটারের হলগুলি খুলে যায়, তাহলে আমি সমস্ত দর্শক যারা নাট্যপ্রিয় মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করব, আমরা যদি কোনোভাবে শুরু করতে পারি নাটকটা, আপনারা আসবেন, কারণ আপনারা না আসলে আমরা কাজটাই করতে পারবো না। থিয়েটার করতে এসে অনেক অনেক বাধা বিঘ্ন আমাদের পেরোতে হয়েছে, এই ঝড়টাও সামনে উঠবো। ঝড় থেমে যাবে, পৃথিবী শান্ত হবে। 2 মাস পরেই দুর্গাপুজো, আমাদের মহা উৎসব, বড় উৎসব বাঙালির। মা আসছেন, আমি জানি মা একটা সুস্থ পৃথিবী, একটা স্বাভাবিক পৃথিবী নিয়ে আসবেন, এই বিশ্বাস আমার আছে। আর যে কাজটা আমাদের একার পক্ষে সম্ভব নয়, আরও যারা নাট্যদল আছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, আসুন না আমরা মিলিতভাবে একটা চেষ্টা করি, একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে, আমরা কাজটা শুরু করতে পারব। এই করোনা আমার মনে হয় না খুব তাড়াতাড়ি যাবে, কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের কাজটা করতেই হবে। এই বর্ষাকালটার সময় আমরা সাধারণত হলেই শো করি, মাঠে ঘাটে শোটা করতে পারি না, কিন্তু পুজোর পরেই এই শীতকালটায় আমাদের গ্রামে গঞ্জে শো করতে যাই। কিন্তু একটা জিনিস দেখুন, গ্রামে কিন্তু খুব একটা মানুষ আক্রান্ত হয়নি, ভগবান করুক যাদের না হয়। আমাদের কলকাতা শহরেই বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তাই আমরা যখন কাজটা শুরু করব, আমরা চাইব সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, আর আমরা যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনে সব নিয়ম মেনেই কাজটা করব। কোনো মানুষের কোনো ক্ষতি হবে সেইভাবে আমরা কাজটা করব না। জীবনে তো ঝড় আসবেই, কিন্তু ভয় পেলে তো চলবে না, কাজটা করতে হবে। আমাদের থিয়েটারের মানুষকে বিশেষ করে ভয় পেলে চলবে না। থিয়েটার মানুষ আমরা ভীষণ সাহসী, আর অন্য মানুষদের থেকে একটু আলাদা আমরা, কেন জানি না, আমার মনে হয় আমাদের মধ্যে আবেগটা একটু বেশি। আমরা মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করি। আজকে এই 5 মাস ধরে আমি ভীষণভাবে মিস করছি আমাদের একাডেমি, আমাদের রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চে নাটক দেখতে যেতে পারছি না, নাটক করতে পারছি না। নাটক দেখতে গিয়ে যে বন্ধুদের সঙ্গে আলাপ, বন্ধুদের সঙ্গে দেখা, থিয়েটারের বন্ধুদের সঙ্গে দেখা, তাদের সঙ্গে কথা বলা, মনটা অনেকটা হালকা হয়ে যায়।
কিন্তু এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। আজ আজ 5 মাস হলো রেলের চাকা বন্ধ। আগামী সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। কবে যে কি হবে সেটা আমরা কেউই বলতে পারছি না, কিন্তু এই দুর্যোগ আমাদের কাটিয়ে উঠতেই হবে। আমরা পারবো, আমাদের মনে জোর আনতেই হবে, ভয় পেলে চলবে না, সাবধানতার সঙ্গে আমরা কাজটা করব। আমি সমস্ত থিয়েটারের মানুষ যারা আছেন, অনেক বড় বড় মানুষ আছেন, তারাও ভাবনা চিন্তা করছেন। আমি দেখছি ফেসবুকে যে তারাও অনেকে বলা বলি করছেন যে কিভাবে থিয়েটারটা শুরু করা যায়, সবাই ভাবছেন। আমি আমি বলবো যে তারা একটু যথাসাধ্য একটু তাড়াতাড়ি চেষ্টা করুন যাতে কাজটা শুরু করা যায়, কারণ অনেক থিয়েটারের মানুষ যারা এটা করেই পেট চালায়, তারা খুব সমস্যায় পড়েছে। তাদের দিকে তাকিয়ে আমাদের এটার জন্য খুব উঠে পড়ে লাগতে হবে। হ্যাঁ, কিছুটা সময়ের সঙ্গে ছেড়ে দিতে হবে, কারণ সময়ই সব ঠিক করে দেবে। কারণ হচ্ছে যে যেই সময়টা এখন রয়েছে সেই সময় হঠাৎ করে কিছু করা যাবে কি না আমি ঠিক বলতে পারবো না, কিন্তু একটু সময় দিতে হবে, একটু অপেক্ষা আমাদের করতে হবে। যদি আমরা কাজটা শুরু করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের সকলেরই ভালো হবে। আবার আরেকটা দিক, সব কিছু সময়ের উপর ছেড়ে দিলেই চলবে না, কিছুটা নিজেদেরও বুঝে নিতে হবে। তাই কাজটা আমাদেরই করতে হবে। ভয় তো মানুষের আছেই, ভয়কে আমাদের জয় করতে হবে। থিয়েটারের পাশে থাকুন, থিয়েটারের জয় হবেই। আর মানুষ ছাড়া থিয়েটার সম্ভব নয়। আমরা কাজটা করবই, করতে পারবই, এই জোরটা আমাদের মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কি বলবো, যাই বিপদ আসুক সামলে নিতে হবে। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেবিদি, আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের এই বক্তব্যের মাধ্যমে পথ বেরিয়ে আসুক আগামী দিনে থিয়েটারের আঙিনায় আমরা কিভাবে প্রবেশ করব। তো সত্যি আজকে আমরা খুব দিশাহীন, আমরা কি করব আগামী দিনে, তাই পথ খুঁজে বেড়াচ্ছি। এই আলোচনা পর্ব আমাদের চলবে। আমরা আগামী সপ্তাহে আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আমরা আপলোড করব ফেসবুকে, আপনারা সবাই দেখতে পারবেন। কালের নিয়মে হয়তো একদিন করোনাও চলে যাবে আমাদের এই সমাজ থেকে, আমাদের এই পৃথিবী থেকে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও পাল্টে যাবে আমাদের থিয়েটারের ধরন, থিয়েটারের নির্মাণ, থিয়েটারের উপস্থাপনা। কিন্তু এই করোনা পরিস্থিতিতে আমাদের মনের মধ্যে, আমাদের মানুষের মনের মধ্যে যে বিদ্বেষ, যে অসহিষ্ণুতা, যে অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়ে গেছে, এটাকে আগে আমাদের তাড়াতে হবে। না হলে এটা করোনা থেকেও অতি ভয়ঙ্কর মহামারীতে পৌঁছে যাবে একদিন। আমাদের আরেকজন প্রিয় নাটককার সঞ্জয় চট্টোপাধ্যায়, তার লেখা তোমার শঙ্খ নাটক আমাদের পুরনো প্রযোজনা আমরা করেছিলাম। তার একটি সংলাপ দিয়ে আমাদের এই অনুষ্ঠান আপাতত আমরা আজকে শেষ করব। মানুষই পারে অশুভ শক্তির বিরুদ্ধে একত্রিত হতে। একত্রিত মানুষের সম্মিলিত শক্তি ছড়িয়ে পড়ুক গ্রামে, গঞ্জে, শহরে, মফস্বলে। আর সেই শক্তিকে ভিত্তি করেই সমস্ত রকম প্রতিবন্ধকতা বিনষ্ট হোক।